এখন ক্রিকেটে প্রচুর টাকা। সত্য কথা বলতে আমার মরার আগ পর্যন্ত এটা যাবে না। ঝিনাইদহ আমি গেছিলাম, যেটা আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা। কাটা দাগটা কিসের? আমি টিকটকার না। আচ্ছা দর্শক, এইচটি কনভার্সের নিয়মিত বিনোদন আড্ডায় আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ সামিউল ইসলাম। আর আজকে আমাদের এখানে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছেন প্রথমত ক্রিকেটার, সেই সঙ্গে হচ্ছেন ব্লগার তানজিদ হাসান। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এটা কিভাবে সম্ভব হইলো? যেমন যারা ক্রিকেটার তারা এত প্রেশার ক্রিয়েট, মানে এত প্রেশার হয় তাদের, হ্যাঁ অনেক পেশা। এগুলোর মধ্যে এই ক্রিকেট খেলা, এই বিষয়টা বা ব্লগার হিসেবে কার্যকর করা, এটা কিভাবে সম্ভব হয়? আমি যেই টাইমে এগুলো শুরু করছিলাম সেই টাইমে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা অনেক পিছাই গেছিল, বিশেষ করে করোনার মধ্যে সবাই একটা রুমের মধ্যে বন্দী হয়ে গেছিল, আবদ্ধ ঘরে সবাই ছিল। ওই টাইমে আমরা নিজেরাও বন্দী হয়ে গেছিলাম। তারপরে কি হলো, আমাদের একটা জেনারেশনে একটা ফ্রি ফায়ার পাবজির একটা জেনারেশন চলে আসলো, মানুষ ফোন অ্যাডিক্টেড হয়ে। হ্যাঁ, ওটা খুবই বেশি। তো ওর পরে আমরা কি করলাম, যে আমার মাথায় আসলো যে ছেলে পেলে তো মাঠে যাচ্ছে না, তো কি করা যায়। তো তখন আমি তো এমনি খেলাধুলা প্রেমিক মানুষ, খেলাধুলা করি, আর মনে হলো যে আমি খেলাধুলার পাশাপাশি যদি একটু ভিডিও করি খেলা, তাহলে কেমন হয়। তো আমি যখন ভিডিওটা করার পরে মানুষের একটা অন্যরকম অনুভূতি আসলো, যে না আসলে তো ভাই তো খেলাধুলার ভিডিও করতেছে, আর এই জিনিসটা মানুষ অটোই নিয়ে নিচ্ছে, ভালোভাবে একটা আবদ্ধ জীবন থেকে খেলাধুলাটা মানুষ দেখতেছে না, ওইটাই ওদের কাছে অনেক ভালো লাগছে। আপনার একটা ভিডিও আমাদের সামনে আসছিল, যেটা আমি একজন ক্রিকেটার প্রেমিক হিসেবে নিয়েছিলাম, মানে দেখছিলাম ভিডিও, সেটা হচ্ছে আপনি মাঠ তৈরি করছিলেন। এই ভিডিও সম্পর্কে কি বলবে, যেটা আপনার প্রথম ভাইরাল ভিডিও মনে হয়? ভাইরাল না, এর আগে আমার একটা ভিডিও ভাইরাল ছিল, সেটা আমি একটা মোটরসাইকেলের একটা ভিডিও করছিলাম, ওটা অনেক ভিউজ আসছিল, বাট ওটাতে আমার কোনো ফেস ভ্যালু ছিল না। প্রতিটা মানুষের রক্তে অনেক ক্রিকেট আছে, আর ফুটবল তো আছে, কিন্তু ক্রিকেটের একটা আমাদের মানুষের খেলা, ন্যাশনাল খেলা কি হাডুডু, কয়জন চিনে? বাট ক্রিকেটার ভাই, ক্রিকেটারে সবাই চিনে, বাচ্চা শুরু করে সবাই। আর মাঠ বানানো হয়েছে কি, ওটা একটা গল্প আছে, সেটা হলো, ছোট করে বলি, আমি কিন্তু ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। আমাদের সোহান কাকা আছে, সোহান কাকা বলতেছে, হৃদয় তুই এই ভিডিও কর, ভালো ভিউজ আসবে। আমি কাকা আসলে তো করা যায়। আমি বললাম আচ্ছা কাকা করি। তো ইন্টারেস্টিং ঘটনা কি, আমি রক্ত দিয়ে আসলাম তখন, দিয়ে আমি কাজ করতে পারতেছি না। তো আমি বললাম যে কাকা আমি তাহলে কাজ করতে পারবো না, আমি ভিডিও করি। আর আমাদের ঈশ্বর দিনা পুরো বাংলাদেশের প্রথম মাঠটা আমরা ওই টাইম করছিলাম অফ সিজনে, আর আমাদের গ্রাউন্ডটা খুব ছোট, আর ওই মাঠে আমরা ফুল 32 টাইপের একটা পিচ বানাইছিলাম, যেটা দেখতে পুরো ন্যাশনাল পিচের মতো। হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম যে যেগুলা জেলাভিত্তিক খেলা যেভাবে মাঠ তৈরি করে, সেটা আপনি একটা পাড়ার মাঠে করছেন। পাড়ার মাঠ তো ঠিক আছে, আরো ছোট মাঠ, এতই ছোট মাঠ যে ব্যাটের ডাটে লাগলো 6 হবে। সেই জায়গা থেকে ওইখানে মানুষ বলছে ভাই এই জায়গা আপনারা কেন মাঠ করলেন, এই যে কেন প্রশ্নটাই মানুষের মধ্যে অনেকটা আগ্রহ জাগে, কেন করা হয়েছে। তো আপনার যে কাকা বলেছিল যে এটা নিয়ে ভিডিও কর, ভাইরাল হবে বা ভিউ পাবেন, তো যখন ভিউ পড়লো তখন ওনার রিয়াকশনটা কেমন ছিল বা কি কথা বলেছিল? আমাকে বললো দেখছিস তো, তোকে বলছিলাম না ভিউজ আসবে। আমি কাকা আমিও জানি ভিউজ আসবে, একটু পাদিবন্দি নিয়েছিলাম। বাট ওই ভিডিওটা করতে আমার টোটাল 29 দিন লাগছিল, মাঠ রেডি করতে সব মিলে 29 দিনে একটা ফলোর ভিডিও ছিল। এবার আমি আপনাকে একটা পাবলিক ডিমান্ড প্রশ্ন করব, যেটা সব পাবলিক প্রশ্ন করে, আর আপনার ভিডিও প্রতিটা কমেন্টে এটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার এই কপালে এই কাটা দাগটা কিসের? আচ্ছা, এখানে দুইটা কাহিনী আছে, একটা গল্প আছে, আর একটা বাস্তবতা একটা আছে, আর একটা জাস্ট বলার আছে, কোনটা শুনবা? বাস্তবতাই বলেন আগে। একটা হলো যে এখানে যে দাগটা আছে আমার, এটা আমার হলো মূলত, আমি সবাইকে বলি জন্মদাগ, কারণ এটা ছোট কথা, জন্মদাগ মানুষ বিশ্বাস করে। বাট এটার প্রকৃত কাহিনী সেটা হলো যে আমি ছোটবেলায় আমার জন্ডিস হয়েছিল। আমার আম্মু তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসি তোমাকে। তোমার আম্মু সে কবিরাজের কাছে গেছিল, যে শুনছে সেখানে নাকি গাছ দিলে হলো জন্ডিস ভালো হয়ে যায়। তো আমাকে নিয়ে গেছে ছোটবেলায়, ধরো জ্ঞান বুদ্ধি কিছু ছিল না, একদম ছোট ছিলাম। তো এখানে নাকি আমাকে গাছ দিছিল একটা, তো গাছটা অনেক গরম ছিল, আমি নাকি ফালাই দিছি। তো ফালাই দেওয়ার কারণে এখানে গর্ত হয়ে গেছে, এখানে আসলে কালো দাগ হওয়ার কথা ছিল, বাট এগুলো গর্ত হয়ে গেছে, যার জন্য এই দাগটা এখন সত্য কথা বলতে আমার মরার আগ পর্যন্ত এটা যাবে না। তো আমার আম্মু আমাকে বলে, তো একটা ভালোই তো হয়েছে রে, তোকে তো আর হারানোর কোনো ভয় নাই, তোকে তো খুঁজে পাবো। এটা একটা মজার একটা কথা বলছে। তার মানে বিষয়টা এমন যে গরম যে পুড়ে যাওয়ার যে দাগ থাকে, এটা হচ্ছে সেই দাগ। এখানে যদি ওটা আমি না ফালাইতাম, তাহলে আমার হলো এখানে কালো একটা দাগ, কালো দাগ। এখন সবচেয়ে মজার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশে কম বেশি অনেক জেলা খেলতে গেছেন। হ্যাঁ, অনেক খেলে গেছি। তো খেলার দিক থেকে কোন জেলাটা সবচেয়ে বাজে লাগছে, যেটা এমনটা না হলেও পারতো? আমি সবাইকে বলছি যে আমি 64 জেলা আমার টিম নিয়ে যাবো, ঈশ্বরদী টিম নিয়ে, ইনশাল্লাহ এটা আমি যাবো, 2025-এর মধ্যে যাবো। তো এই শুরুটা আমি করছি অলরেডি, আমার টোটাল 13টা জেলা মারা আছে। তার মধ্যে আমি কুষ্টিয়ার জেলার মানুষের প্রচুর ভালোবাসা পাইছি, ওরা প্রচুর খেলা প্রেমিক মানুষ কুষ্টিয়ার মানুষ।
ঝিনাইদহ আমি গেছিলাম, যেটা আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা ছিল। আসলে ঝিনাইদহের মানুষ হ্যাঁ, মানুষ বললে ভুল হবে, মানে একটা টিমের ঝিনাইদহটা জন্য। খেলার জন্য। এখন হুম, আমাদের ঈশ্বরদীতে মোটামুটি ১০-১৫টা টিম আছে। তো একটা জেলায় কিন্তু অনেক টিম থাকে। জি কারণ একটা টিমের জন্য আমি পুরা জেলার দোষ দিব না, ওই টিমেকে আমি দোষ দিব। ব্রাদার 11 মেবি নাম। ওই টিমের মানে একটা রান আউট, যেটা ইজি রান আউট, বাইরের মানুষ পর্যন্ত বলতেছে রান আউটটা রান আউট। ছিল, ওই রান আউটটা ওরা দেয় নাই। ওরা বলছে যে দেয় নাই। আমি আম্পায়ারকে বলছিলাম, ভাই আপনি জাস্ট একটু চেক করে বলেন, লেগ আম্পায়ারের সাথে কথা হুম। বলেন। সে ডাইরেক্ট কথা নট আউট। পরে আমাকে বলতেছে আমি দেখি নাই। আমি বলছি, এটা আপনার ভুল হলো। তো ওই আউটের পর আমরা ম্যাচই ছেড়ে দিয়েছিলাম, যার জন্য এখানে আমরা বাজেভাবে হারছি। অমন অমন মানে হয়তো না, আমরা হ্যাঁ, একটা ফাইট করতাম। মানে কমিটির এক কথায় অদৃশ্য হাত ওখানে একটা প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, এখন ওইটা বাই চান্স মানে ভুলবশত হইতে পারে, বাট আমরা যেহেতু অতিথি, হুম, তাও ওদের উচিত ছিল যে উচিত এটা ছিল। একটু দেখা বা একটু ভাবা। হয়নি, এখন কি করা। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশের জাতীয় দলের কোন একটা বলারের বল আপনাকে ফেস করতে হবে, তো আপনি কার করবেন? বা আমি মুস্তাফিজুর ভাই, আমার খুব খেলার ইচ্ছা, দারুণ বোলিং করে। তো তো ভালো বলারের বল খেলতে তো এমনি অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বাট আমি কোনো একদিন যদি সুযোগ পাই তার বলটা খেলবো। আর এই ক্রিকেটে আপনার আইডল কে? ক্রিকেটে আসলে আইডল ওইভাবে বলা যায় না ভাই। কি জি কারণে, আমরা যারা ক্রিকেট খেলি তারা তো একটা প্লেয়ারের খেলা দেখে আমরা জি খেলি না, আমরা সবার খেলা দেখার উপরেই মানে এটা ডিপেন্ড করি। তো আমি যদি মনে করি যে ক্রিকেট খেলাটা আমি বুঝি কিভাবে, কার মাধ্যম দিয়ে, যদি জি এটা বলা যায়, তাহলে আমি অ্যাডাম গিলক্রিস্টের কথা বলবো। ২০০৭ সালের বিশ্বকাপটা আমি ওনার জন্যই পুরো ম্যাচ দেখছি। ১৪৯ রানের একটা ইনিংস খেলছিল, ক্যাচ আউট হয়েছিল। তো ওই ম্যাচটা আমার আজীবন মনে থাকবে, মনে এবং থাকবে, ওই স্মরণীয় হয়ে ম্যাচটাই থাকবে। মূলত আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা, এবং ওইখান থেকে আজকে আমি এত এদিকে দূর আসা। বা এত ভালোবাসা ক্রিকেটের প্রতি। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার পছন্দের বাংলাদেশের ৩টা ক্রিকেটারের নাম বলেন। বর্তমানে না আগে? হ্যাঁ, মানে সব মিলিয়ে। মাশরাফি ভাইয়ের কথাই বলবো, কারণ উনি বাংলাদেশে যা দিছে এটা অনেক বড় একটা ১ প্রাপ্তি। নম্বরে মাশরাফি ভাই, মাশরাফি। ২ নম্বরে রিয়াদ ভাই, ২ নম্বরে রিয়াদ মাহমুদুল্লাহ ভাই, রিয়াদ ভাই। হ্যাঁ ৩ নম্বরে মিরাজ ভাই। মিরাজ ভাই। আচ্ছা ভাই, এই যে আপনি যে সারাদিন ক্রিকেট খেলেন, তো এই খ্যাপ খেলে আপনি মাসে কয় টাকা ইনকাম করেন? আসলে খ্যাপ খেলার প্লেয়ার একটা বাংলাদেশে যদি বর্তমান সময় দেখা যায়, হুম, এখন ক্রিকেটে প্রচুর টাকা, প্রচুর টাকা ক্রিকেটে এখন। আর ওই ক্রিকেট বলে বা ন্যাশনাল খেলে যে তুমি একটা ক্রিকেটার তার জীবন গড়বে এমন না, টেবিল টেনিস খেলেও কিন্তু জীবন গড়া করা যায়। যায়। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলতে কি, আমি খুব একটা ভালো প্লেয়ার না, এভারেজ প্লেয়ার। বাট আমার মতো প্লেয়ারও বাইরে খেলতে গেলে ৭-৮ হাজার টাকা, ৫ হাজার টাকা সর্বনিম্ন নেয় একটা একটা ম্যাচ ম্যাচে। প্রতি। আর যদি বড় কোনো প্লেয়ার হয়, সে হুম, ১৫-২০ হাজার, ৩০ হাজার টাকা করে নেয়। আবার যদি ভালো খেলে ভাই, তাহলে তো তাহলে তো বলাই লাগছে না। বোনাস আছে। এই যে মানুষ তো আপনি দেখতেছে যে আপনি খ্যাপ খেলে যে টাকা ইনকাম করছেন, প্লাস হচ্ছে আপনি ভিডিও করে টাকা ইনকাম করছেন। তো আপনার ভিডিও থেকে কেমন অ্যামাউন্ট আসে? ভিডিও থেকে আসলে বর্তমানে যে অবস্থা, ভিডিও থেকে যা পাই আলহামদুলিল্লাহ, এটা আসলে বলতে চায় না। সেলুন কবে দিচ্ছেন? সেলুন না ভাই, স্পোর্টস এর দোকান দিব। ও আচ্ছা, সেলুন দিবেন না? না ভাই, আমি টিকটকার না। আপনি যেভাবে খেলে বেড়াচ্ছেন সারাদিন বা ভিডিও করে বেড়াচ্ছেন, এইটা আপনার ফ্যামিলির মানুষ বা সমাজ কিভাবে দেখছে ভাইয়া? আচ্ছা, আগে আমি ফ্যামিলিতে বলবো, তারপর সমাজ দিয়ে শেষ করি। হ্যাঁ, সেটা হলো যে ফ্যামিলি ক্রিকেটে বাংলাদেশে সাপোর্ট দেয় না। But হুম। বর্তমানে আমি বলবো যে দিবে, তার কারণ আগে একটা প্রশ্নে বলছিলাম যে বর্তমানে প্রচুর টাকা খেলাতে, প্রচুর টাকা। আগে কিন্তু ছিল না। হুম। ক্রিকেটারের মানে দিন শেষে কি, টাকা যদি না থাকে না, ফ্যামিলিরা সাপোর্ট দেয় না। কারণ আমি একটা খেলে যদি কিছু টাকা কামাই করি, ওটা যদি বাসায় দিতে পারি, তাহলে তুমি কোথায় খেলতেছো, কি করতেছো, সেগুলো বাবা মা খুব একটা দেখে না। খুব একটা যে দেখবেও না। আমার ছেলে তো ক্রিকেট খেলে কামাই করতেছে। আর বাবা মা কিন্তু গল্পও করে তাদের আশেপাশের মানুষের সাথে, এই তো আপনার ছেলে খেলে কি করে। কি করে? যখন হ্যাঁ, বলে যে না, আমার ছেলে তো কামাই করে টাকা, এখানে আমাকে দেয়, তখন কিন্তু সেটা গর্ব করে গর্ব বলতে করে পারে। বলবে। সমাজের উদ্দেশ্যে বলি, সমাজ এটাকে ভালোভাবে নেয় না। কেন নেয় না? ওই যে ভাইটাতে ক্যারিয়ার নাই। ক্যারিয়ারটা আসলে সবাই ভাবে। হুম। আসলে মানে কোনো মানুষেরই কোনো ক্যারিয়ার নির্দিষ্ট থাকে না। ক্রিকেটারের তো আরো মানে অনিশ্চিত একটা হুম। ক্যারিয়ার, যেটাতে ইনজুরি আছে, তারপর পলিটিক্স বাধা আছে, তারপর টিম ম্যানেজমেন্টে বাধা আছে, ভাগ্য একটা ব্যাপার আছে যে আমি এখানে যাবো কি যাবো না, কোচের আন্ডার আছে, অনেক একটা প্রসেসের মাধ্যমে অনেক একটা সমস্যা ক্রিকেটার। বাধা আছে। সবাই হুম। ক্রিকেটার হতে পারে না, পারে না। চাইও পারে না, অনেক বাধা আছে ভাই। আমাদের পাবনা জেলার সবচেয়ে কষ্টের কথা বলি, আমাদের জেলা থেকে এখন পর্যন্ত কোনো ন্যাশনাল প্লেয়ার খেলে নাই। এখন পর্যন্ত খেলে না। পাবনা জেলা এত বড় একটা জেলা, এখন পর্যন্ত কোনো ন্যাশনাল প্লেয়ার খেলে নাই বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির বাসা কিন্তু পাবনা জেলাতে। আমাদের হ্যাঁ, জেলাতে। রাষ্ট্রপতি হওয়ার পরেও পাবনা থেকে কোনো মানে ক্রিকেটার বাংলাদেশ জাতীয় টিমে কেন যাইতে পারলো না? কেন নাই? আসলে রাষ্ট্রপতি তো কিছুদিন আগে হইলো। জি রাষ্ট্রপতি তো আর ক্রিকেটে চাবে আকাশে তুলে দেবে এমন না। ক্রিকেটে যদি উন্নতি করতে চায়, তাহলে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের অনেক মাথার কাজ করতে হবে, যেগুলো আমাদের পাবনা জেলাতে নাই। আমাদের পাবনা জেলাতে
মানে আমি যদি বলি যে ধিক্কার করা উচিত যে আমাদের পাবনা জেলাতে 18 সালের পর থেকে কোনো ডিভিশন খেলা হয় না। এটা কষ্ট। আমাদের পাবনা জেলা কিন্তু অনেক উন্নত একটা জেলা। উন্নত অনেক। আমাদের পাবনা জেলায় লাস্ট আমরা ডিভিশন খেলছি 18 সালে, আজকে 24 সাল, 24 6 সাল বছর ক্রিকেটের কোনো টুর্নামেন্ট নাই। তাহলে ক্রিকেটাররা হবে কোথা থেকে? আমি যে খেলি, আমার খেলাটা যদি আমি না দেখাইতে পারি। বিষয়টা হচ্ছে এমন হচ্ছে যে ক্রিকেটার হওয়ার রাস্তার থেকে সমস্যা বেশি, হ্যাঁ অবশ্যই। সমস্যাটাই বেশি, সেটাই হচ্ছে। যেমন দেখো একটা জি, স্টুডেন্ট ছোটবেলা থেকে পড়াশোনা করে কিন্তু বড় জায়গায় যায়। বড় জায়গায় যায়, যদি ছোটবেলার পরীক্ষাগুলো বা পড়াশোনাগুলো যদি সে ঠিকঠাক না করে তাহলে কিন্তু উপরে যাবে না। যাইতে পারবে না। তো উপরে যাওয়ার জন্য কি আমাদের বাংলাদেশে একটা কি দিছে, পরীক্ষা দিছে, যেটার মাধ্যম দিয়ে আমরা নিজেকে জাজ করতে পারি যে আমরা কি পর্যায়ে আছি। হ্যাঁ, তা আমাদের একটা ক্রিকেটার যারা, তাদেরও তো উচিত ভাই টুর্নামেন্ট থাকা। অবশ্যই টুর্নামেন্ট এটা। ছাড়া ক্রিকেটার নিজেকে প্রমাণ করা অসম্ভব বাংলাদেশে। তো বাংলাদেশের যারা আছে টুর্নামেন্ট করে, বিশেষ করে এখন লোকালে অনেক টুর্নামেন্ট হয়, হয়, কিন্তু লোকাল টুর্নামেন্ট দিয়ে তো ন্যাশনাল খেলা যায় না। অবশ্যই। ন্যাশনাল খেলতে হলে একটা প্রসেস আছে, জেলা পর্যায়ে আছে, দেন উপজেলা। জেলা পর্যায়ের কাজ করতে হবে, প্লেয়ার বের করতে হবে, যেটা আমার পাবনা জেলায় নাই। হয় না। আচ্ছা, এমন একটা কথা ভাইয়া, যেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে বলতে চান বাট বলতে পারেন না, আমাদের এসটি কনভার্সের পেজে আপনি বলতে পারেন এমন একটা কথা। হ্যাঁ, কথা তো আছে, একটা কথা বলি হ্যাঁ, শ্রোতাদের অবশ্যই। উদ্দেশ্যে। সেটা হলো যে ভাই দেখো, বর্তমান সময় আসলে অনলাইনের যুগ, অনলাইনে অনেক কিছু করা যায় এবং খেলাধুলাও কিন্তু অনলাইনে অনেক প্রচার হয়েছে। এখন যারা বাসায় বসে থাকো, একটু মাঠে এসে খেলাধুলা করো, পারলে ভিডিও বানাও, নো প্রবলেম, নিজের খেলাটা দেখাও ভিডিওর মাধ্যম দিয়ে। কিন্তু এখন তার সমস্যা নাই ভাই, সবাই তো ভিডিও বানায়, তুমি কেন বানাবা না? বানাও, নো প্রবলেম, বাট খেলো, মাঠে আসো, খেলো এবং সে জায়গা নিজেকে তৈরি করো। তুমি ভালো খেললে তুমি ভালো জায়গায় যাবা। আমাকে অনেকে বলে যে ভাই আমি কি করলে ন্যাশনাল খেলতে পারবো? ন্যাশনাল খেলতে হলে পরিশ্রম করতে হবে, খেলতে হবে, এটা ছাড়া সম্ভব না। তো খেলতে হবে সবাই। ভাই এখানে খুব ভালো একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে আমরা ঘরবন্দি না হয়ে গিয়ে আমরা বাইরে আসি, মাঠে নামি, যে খেলাটা হোক না কেন যে কোনো বা খেলা। যে উদ্দেশ্য হোক না কেন, আমরা মাঠে নামি, খেলাধুলা করি। এই বিষয়টা খুব সুন্দর একটা কথা বলেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে আপনার খেলা বা আপনার ব্লগ আমার খুব ভালো লাগে, যেটা আমি প্রতিদিনই দেখি। তো আপনার জন্য অনেক অনেক দোয়া যে আপনি অনেক দূরে যান। আমাদের টিম, আমাদের পেজ থেকে অনেক শুভকামনা আপনার জন্য আল্লাহ কবুল রইলো। করুক।